রাত বিরেতে মরা পোড়ানোর জন্য কাঁধে একটা খাটিয়া নিয়ে দ্রুত পায়ে হাঁটছে গ্রামের কয়েকজন মানুষ। খাটিয়ার উপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লণ্ঠন রয়েছে কেবল একজনের হাতে, তবুও সেই আলো ধোঁয়াশাময় কুয়াশা ভেদ করে বেশি দূর যেতে পারছে না। একটু দূরের গাছপালাকে দেখাচ্ছে ঠায় দাঁড়িয়ে থাকা ভুতুড়ে ছায়ার মতন। রাস্তার দুপাশে বাঁশবাগান থেকে একটু পরপরই পিন পতন নীরবতা খান খান করে ভেসে আসছে শেয়ালের ডাক। সবাই পা চালিয়ে চল রে, আর মাংস ব্যথা হয়ে গেল যে, ওজন আর সইছে না। বল যে শিয়ালের ডাকে ভয় পেয়েছিস, ওসব ব্যথা বেদনার গুল মারছিস কেন? হ্যাঁ, গ্রামের একদম শেষ প্রান্তে শ্মশানঘাট, সেখানেই তাদের গন্তব্য। জোরে সোরে পা চালানোর পরও পথটা যেন শেষ হতে চাইছে না। এ মানে এত সহজে ধরে ফেললি নিতাই? তা ওই কথাটা শুনিসনি, যে রাতে শেয়াল ডাকে ওই রাতেই মরা জাগে। তোরা চুপ করতো বাপু, বড়া নিয়ে যাওয়ার সময় ওসব অলক্ষণে কথা বলতে নেই। খাটিয়ায় শোয়ানো লাশটা পাথরের মতো ভারী হয়ে উঠেছে ক্রমাগত, অথচ মধ্যরাতের এবড়ো খেবড়ো এই পথ যেন আর শেষ হতে চাইছে না। শ্মশানঘাটে দাও দাও করে জ্বলতে থাকা চিতার কাঠ ফুটছে পটপট করে। নদীর পাড়ে সাজানো চিতার আগুনের লেলিহান শিখায় পেতে কিছুটা কাছেই দাঁড়িয়ে রয়েছে বিমল, দীননাথ, নিতাই আর রাম। বাকিরা মরা পৌঁছে দিয়েই ফিরে গিয়েছে বহু আগে। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে, বুঝলি? এ নিয়ে 7 জন মারা গেল, প্রতি সপ্তাহে কেউ না কেউ মরছে। ঠিকই বলেছিস রে বিমল, জীবনে এমন আজব ঘটনা আগে দেখিনি। সুস্থ সবল মানুষগুলো হুট করে মরে যাচ্ছে, আর ওদের লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সবচেয়ে অবাক কাণ্ড কি জানো? আজ যে ছেলেটা মারা গেল তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই, না কোনো সাপে কামড়েছে, না কোনো মারপিট হয়েছে, একদম অক্ষত শরীর। হ্যাঁ, আমার তো মনে হয় গ্রামের ওপর কারোর অভিশাপ লেগেছে, নইলে এভাবে বিনা কারণে মানুষ মরবে কেন? ডাক্তার, বদ্যি আর কেউ তো কিছু বলতে পারছে না। গত কয়েক সপ্তাহে বড্ড বেশি সরগরম হয়ে উঠেছে এই গ্রামের শ্মশানঘাট। আগে সেখানে বছরে 2-3 বার চিতা জ্বলত, এখন জ্বলছে প্রতি সপ্তাহে। হ্যাঁ রে, আমারও মন বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো অশরীরী কারবার আছে। চিতার কাঠগুলো মরমর করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতক্ষণে লাশও ভস্ম হয়ে যাওয়ার কথা, কিন্তু সবাইকে চমকে দিয়ে আচমকাই চিতার উপর উঠে বসল আগুনে জ্বলতে থাকা লাশ। দেখো 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 দেখো, এই লাশ উঠে গেল যে। ওরে, কেউ মরাটাকে পেটা। রামু তৎক্ষণাৎ একটা বাঁশ হাতে নিয়ে এগিয়ে গেল লাশটার সামনে। এরপর দুমদাম করে বাঁশটা দিয়ে আঘাত করতে লাগলো মরাটার গায়ে। ধূপ করে আবার শুয়ে পড়ল চিতার আগুনে। এই কাজে এমন ঘটনা প্রায়ই দেখতে হয় ওদের, তাই হঠাৎ একটু অপ্রস্তুত হলেও বিচলিত হলো না কেউ। মোড়ল হরিশঙ্কর রায়ের বাড়ির বিশাল উঠোনে জড়ো হয়েছে গ্রামের মানুষজন। আতঙ্কে ঘুম উধাও হয়ে গিয়েছে গ্রামবাসীর। অবস্থা এমন যে কোনো সময় কারো মরণের ডাক আসতে পারে। তাই গ্রামের মানুষজন মোড়লের কাছে বিশেষ অনুরোধ নিয়ে এসেছে, যাতে করে এর একটা মীমাংসা হয়। মোড়ল কাকা, আর কতদিন আমরা এভাবে চুপ করে থাকবো? এবার থানায় খবর দেওয়া দরকার, পুলিশ এলে হয়তো কোনো সুরাহা হবে। খবরদার বিমল, পুলিশের নাম মুখে আনবি না। গ্রামে আমাদের একটা মান সম্মান আছে, পুলিশ গ্রামে ঢুকলে সেই সম্মানটা থাকবে? হরিশঙ্কর রায়ের কথা গ্রামের কেউই অমান্য করার সাহস পায় না। সবাই চুপ হয়ে যাওয়ার পর
সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তিনি। কিন্তু বড় মশাই, মানুষগুলো তো অকারণে মরছে। ভয়ে যে ঘর থেকে বের হতে পারছি না। আপনি বলুন, আমরা এখন কি করব? এত ভয় পাওয়ার কিছুই নেই। যা হচ্ছে সব আমি নিজের হাতে সামলাবো। গত 10 বছরেও এই গ্রামে পুলিশ ঢোকেনি, কারণ আমি সব সামলেছি। তোদের ভালো মন্দের দায়িত্ব যখন আমার, তখন সমাধানও আমিই করব। হঠাৎ করেই মোড়লের মাথায় কী যেন একটা চিন্তা এলো। সেটা অবশ্য বাকিটা বুঝতে পারল না। তবে ঝটফট গ্রামের যুবকদের নির্দেশ দিলেন তিনি। আজ থেকে গ্রামে পাহারার ব্যবস্থা করা হবে। নিতাই, বিমল, তোরা গ্রামের ছোকরাদের নিয়ে দল তৈরি কর। সন্ধ্যে থেকে সারা রাত অবধি গ্রামে টহল দিবি। দেখবি কোনো অচেনা লোক গ্রামে ঢুকছে কিনা। ঠিক আছে মোড়ল কাকা, আমরা সন্ধ্যা থেকেই পাহারার ব্যবস্থা করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সজাগ থাকব। গ্রামের উত্তর দিকে বাঁশঝাড়ের নিচে রয়েছে একটা পুরনো পচা ডোবা। টানা 2 দিন ধরে কালো জল আর শ্যাওলা ভর্তি ডোবার দিক থেকে মাঝরাতে ভেসে আসছে কান্নার আওয়াজ। রাত বেড়েতে সেই কান্নার শব্দ শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। এদিকে হাতে লণ্ঠন ও লাঠি নিয়ে পাহারা দিচ্ছে বিমল আর নিতাই। কিন্তু আজ ডোবার কাছাকাছি যাওয়ার সাহস পাচ্ছে না কেউ, কারণ ডোবার দিক থেকে এখন শুধু কান্নার সাথে সাথে ভেসে আসছে বাঁচানোর আকুতি। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। বিমল, তুই কি শুনতে পাচ্ছিস? ওই যে আবার সেই কান্না। মনে হচ্ছে কেউ জলের নিচে বসে কাঁদছে। কিন্তু জলের তলা থেকে এভাবে কি কেউ ডাকতে পারে? কান্নার আওয়াজটা ভেসে বেড়াচ্ছে বাতাসের সঙ্গে। কখনো মনে হচ্ছে খুব কাছে, আবার কখনো মনে হচ্ছে অনেক দূরে। আরে শুনতে পাচ্ছি বটে, কিন্তু ওখানে তো কেউ নেই। মানে জলের নিচে কেউ থাকতে পারে নাকি? তাছাড়া দিনের বেলাতেও তো কেউ ওই পচা ডোবার দিকে যায় না। ইস, কোন ভাগ্যে যে এদিকে পাহারা দেওয়ার দায়িত্ব পড়লো আমাদের। আচমকা এক দমকা হাওয়া এসে নিভিয়ে দিল বিমল আর নিতাইয়ের হাতের লণ্ঠনগুলো। সেই সঙ্গে আরও করুণ ও স্পষ্ট হয়ে উঠল কান্নার আওয়াজ। যেন কোনো যুবতী নারী অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে আর ছটফট করে উঠে আসতে চাইছে ওই পচা ডোবার নিচ থেকে। আমায় মুক্তি দাও, আমি আর পারছি না। তোমরা কি কেউ আছো? আমাকে মুক্তি দাও। চল নিতাই, এর একটা ব্যবস্থা করতেই হবে। মোড়ল কাকাকে গিয়ে খবরটা দিই আগে। এই জলের নিচে কি আছে সেটা দেখা দরকার। তা কি করতে চাইছিস তুই? জল সেচে ফেলার ব্যবস্থা করতে হবে মোড়ল কাকাকে বলে। শোন, যা বুঝলাম মোড়ল কাকা এসব নিয়ে তেমন কোনো কথাই শুনতে চাইছে না। দেখলি না তখন কি বলল? ওর চেয়ে বরং জল সেচতে হলে লোক ডেকে এনে চল আমরাই সেচে ফেলি। তা অবশ্য মন্দ বলিসনি। এইসব ব্যাপারে মোড়ল কাকাকে আর ঘাঁটিয়ে লাভ নেই। চল চল তাহলে এবার। দুজন আর এক মুহূর্ত দেরি না করে সোজা হাঁটা শুরু করলো গ্রামের দিকে। তাদের পেছনে কান্নার আওয়াজটা যেন তাড়া করে আসছে ঢেউয়ের মতন আলোড়ন তুলে, অথচ ঠিক স্থির হয়ে আছে পচা ডোবার সেই অদ্ভুত কালো জল। রাতের অন্ধকারে সদল বলে পচা ডোবার পাড়ে এসে উপস্থিত হয়েছে বিমল, নিতাই, রামু আর দীননাথ, সাথে গ্রামের আরও জনা কয়েক লোক, যাদের কয়েকজনের হাতে জল সেচার জন্য রয়েছে বালতি। বিমলের নির্দেশে ইতিমধ্যেই রামু আর দীননাথ ডোবায় নেমে পড়েছে এবং বালতি দিয়ে সেচে ফেলছে ডোবার পচা জল ও কাদা। আর সেই জলে এমনই দুর্গন্ধ যে দাঁড়িয়ে থাকা দায়। জলদি হাত চালা তোরা, আজ দেখতে চাই কত দূরাত ধরে এই ডোবার নিচে আসলে কি চলছে।
এখানে তো শুধু কাদা আর আবর্জনা। ও দাঁড়া, পায়ে শক্তমতো কিছু একটা লাগলো মনে হচ্ছে। সবাই উৎসুক হয়ে নজর দিল ডোবার দিকে। কাদার ভেতর থেকে একটা ভারী বস্তা টেনে তুলল রামু আর দীননাথ। বস্তাটা বেশ বড় আর মুখটা শক্ত দড়ি দিয়ে বাঁধা। সেটা ডাঙায় তোলা মাত্রই বিকট গন্ধে সবার নাড়ি উল্টে আসার জোগাড়। আর এরপর বিমলের ইশারায় বস্তার মুখটা খুলতেই আতঙ্কে চমকে উঠল সকলে। ওরে বাবা রে, এ তো লাশ, হ্যাঁ একটা মেয়ের লাশ। বস্তা খুলতেই বেরিয়ে এসেছে 25 বছর বয়সী এক যুবতীর বিকৃত মৃতদেহ। আহারে, কোন বাড়ির মেয়ে ও? এভাবে কে মেরে জলে ডুবিয়ে রেখেছে? ওটা তো চেনারও উপায় নেই। কি বা কারা এসব করেছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্যই তো পুলিশ এলে বড় ভালো হতো। আমরা কিভাবেই বা খুঁজে বার করব। আচ্ছা, সেটা দেখা যাবে। তার আগে লাশটা তোরা এখনই শ্মশানে নিয়ে চল। মেয়েটা সৎকারের ব্যবস্থা কর। কতদিন ধরে এভাবে ডোবায় পড়ে রয়েছে কে জানে। সবার আলোচনায় আপাতত মেয়েটার সৎকারের সিদ্ধান্ত হলো। তবে গ্রাম জুড়ে ঠিকই খবর উঠে গেল যে ডোবা থেকে পাওয়া গিয়েছে একটা মেয়ের লাশ। মেয়েটার পরিচয় কেউই জানে না। তবুও এক মানবিক টানে শেষ কৃত্যে যোগ দেওয়ার অনুরোধ করল বিমল। শ্মশানঘাটে সাজানো জ্বলন্ত চিতার মধ্যে শুয়ে আছে মেয়েটার সেই বিকৃত লাশ। রাত ইতিমধ্যে অনেক হয়েছে। লাশটা চিতায় তোলা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আগুন দিতে না দিতেই দাউ দাউ করে জ্বলে উঠেছে সেটা। তবে বিমল আর নিতাইয়ের মনে হয়েছিল আগুনটা দেওয়ার আগে বুঝি একটু নড়ে উঠেছিল মেয়েটার মরা দেহ। তবে সাথে সাথেই নিজেদের চোখের ভুল ভেবে ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি ওরা দুজন। কিন্তু এবার ঘটল আরও অবিশ্বাস্য ঘটনা। বাতাস নেই, অথচ আচমকাই দপ করে নিভে গেল চিতার আগুন। এ কি, আগুন এভাবে নিভে গেল কেন? বাতাসও তো নেই। হ্যাঁ, এই যেন ফু দিয়ে কেউ মোমবাতিগুলো নিভিয়ে দিল। ঠিক এমন সময় পিলে চমকে ওঠার মতো দৃশ্য দেখতে পেল সবাই। নিতাইয়ের পাশে অগ্নি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সেই বিকৃত চেহারার মেয়েটা। কিভাবে ওর পাশে এসে মেয়েটা হাজির হয়েছে তা কেউই জানে না। অথচ তার লাশটা এখনো আধ পোড়া হয়ে পড়ে আছে চিতার কাঠগুলোর মধ্যে। একই সাথে দু জায়গায় মেয়েটার বীভৎস উপস্থিতি দেখে ভয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল শ্মশানে উপস্থিত দুর্বল চিত্তের কিছু মানুষ। ভূত ভূত ভূত! এ তো দেখছি মৃত মেয়েটা জ্যান্ত হয়ে গিয়েছে। বাঁচাও আমাদেরকে, বাঁচাও! ওরে বাবারে, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি আমি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেও সবাই আসলে যেমনটা ভেবেছিল তেমনটা কিন্তু মোটেও হলো না। প্রেতাত্মা মেয়েটা কারো কোনো ক্ষতি না করে কোনো রকম কোনো কথা না বলে সোজা হাঁটতে শুরু করলো গ্রামের পথ ধরে। তার হাঁটার ভঙ্গি মানুষের মতো নয়, যেন প্রাণহীন একটা দেহ কোনো মতে দুলতে দুলতে এগিয়ে চলছে সামনে। এটা কি হলো? ও তো আমাদের কিছুই করলো না। তাছাড়া সে যাচ্ছেই বা কোথায়? কোন চুলোয় যাবে যাক। হে ভগবান, রক্ষে করো। এ তো কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ তো সাক্ষাৎ যে কাল ভৈরবের রূপ। নিশ্চয়ই কারোর ঘাড় মটকাতে যাচ্ছে। মোড়ল হরিশঙ্কর রায়ের বাড়ির বিশাল উঠোনে চলছে এক ভয়াবহ যজ্ঞ। উঠোনের মাঝখানে আগুনের কুণ্ডলি জেলে বসে আছে জটাধারী ভৈরব তান্ত্রিক। তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে গ্রামের মোড়ল হরিশঙ্কর রায়। কি হে ভৈরব, আমি যা চাই তা তো এখনো পেলাম না। ধৈর্য ধরুন মোড়ল মশাই, খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূর্ণ হবে। কি মনোবাসনা পূরণ করতে চাইছিস তোরা? হরিশঙ্কর আর ভৈরবের কথার মাঝখানে আচমকা ওদের সামনে এসে হাজির হলো
সেই মৃত মেয়েটা। এ কি, তুই ফিরে এসেছিস? তোকে তো আমি মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম। যা যা, দূর হয় এখান থেকে। নীলাগ্নি জ্বলিতায় নম, ছায়ভূত বিনাশায় প্রজ্জ্বল দেশদশ বিদীর্ণায় প্রেত বন্ধ নিবারণায় স্বাহা। ভৈরবতান্ত্রিক মন্ত্র পড়ার চেষ্টা করলেও সেই মন্ত্রের কোনো প্রভাব মেয়েটার ওপর পড়তে দেখা গেল না। বরং প্রেতাত্মা মেয়েটা হাত বাড়াতেই এক অদৃশ্য শক্তিতে দূরে ছিটকে ফেলল ভৈরবতান্ত্রিককে। এরপর মেয়েটা আবারও হাত উঁচু করতে শূন্যে ভেসে উঠে একটা গাছের গায়ে সজোরে গিয়ে আছড়ে পড়ল হরিশঙ্কর রায়। গাছের ডাল আর শিকড়গুলো দড়ির মতো পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল নিজের সাথে। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি সব দেব তোকে, তুই যা চাইবি তাই দেব, আমাকে মারিস না। পারবি পারবি ফিরিয়ে দিতে আমার জীবনটাকে? পারবি ফিরিয়ে দিতে? ক্ষমতার ক্ষুধায় তুই আমাকে মেরেছিস, আজ আর তোর রক্ষে নেই। ততক্ষণে বিমল, নিতাই আর গ্রামের বাকি লোকজন এসে জড়ো হয়েছে উঠোনে। দেখো দেখো, সবাই ভালো করে দেখে নাও, তোমাদের এই মোড়লকে মানুষরূপী একটা পিশাচ। এই তান্ত্রিককে দিয়ে সে কালো জাদু করাচ্ছে আজ বহুদিন ধরে। অলৌকিক ক্ষমতা আর অমর হওয়ার লোভে প্রতি সপ্তাহে নরবলি দিচ্ছে সে, আর তাদেরই অন্যতম শিকার ছিলাম আমি। কি, মোড়ল কাকা, তুমি এই কাজ করেছো? তার মানে আমাদের গ্রামের মানুষগুলোকে এতদিন তুমি মেরেছো? ছি মোড়ল কাকা, ছি ছি, আমার তো বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আয় সবাই, উত্তম কেলানি দিয়ে এই শয়তান দুটোকে, আর কাউকে যেন মারতে না পারে। সত্যটা জানার পর গ্রামবাসীর চোখের সামনে থেকে সরে গিয়েছে ভয়ের পর্দা। মুহূর্তেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল মোড়ল আর তান্ত্রিকের ওপর। কোনো রকম আর্তনাদ করতে পারার আগেই গ্রামবাসীর গণপিটুনিতে মারা পড়ল মোড়ল হরিশঙ্কর রায় আর ভৈরবতান্ত্রিক। ঠিক এরই মধ্যে হঠাৎ হন্তদন্ত হয়ে বিমলদের সামনে ছুটে এলো দীননাথ আর রামু। এসব কি হচ্ছে এখানে? আরে ওদিকে তো আবারও আগুন জ্বলে উঠেছে, ওই মেয়েটার চিতায়। দীননাথের কথা শোনার সাথে সাথে বিমল আর নিতাই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। যে মৃত মেয়েটা একটু আগেও ওদের সামনে উপস্থিত ছিল, সে এখন আর আশেপাশে কোথাও নেই। সত্যি বলছি, সেই যে আগুন নিভে গেল, এই একটু আগেই আগুনটা আবার দপ করে জ্বলে উঠল। যাক, তাহলে মেয়েটার আত্মা শান্তি পেয়েছে। যা হয় মঙ্গলের জন্যই হয়। রাত পেরিয়ে ভোর হতে আর খুব একটা বেশি দেরি নেই। অন্ধকার পুরোপুরি না কাটলেও ইতিমধ্যে পাখির কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে নতুন দিনের সূচনা। অশুভ শক্তির বিনাশ হয়েছে আর গ্রাম ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া শান্তি।